তো উনার সাথে যে ঘটনাটি আসলে দেলোয়ার ভাইয়ের সাইকেলে উঠে যখন আসতেছিলাম তখনই আমি বুঝতে পারলাম যে সত্যি উনি খুব একটি মজার মানুষ। আর উনার সাইকেলে উঠে আমি খুব ভালো ফিল করলাম। তো উনার সাইকেলে উঠে আসতে দেখতে পেলাম যে চারপাশে যে রাস্তাঘাট এত পরিমাণ ভাঙাচোরা ছিল যে বলার বাহিরে। তার জন্য আর আমি সেদিকে আর খেয়াল না করে আমি চলে এলাম পুরোপুরি ওদের বাড়িতে। তবে আস্তে আমার একটু সময় হয়ে গেছিল। আর দ্বিতীয়বার আমার ভুল ত্রুটি হয়তো অবশ্যই আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেলোয়ার ভাইও আজকে যে কন্টেন্টটা দিবে ওনাকেও সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ উনি কখনো ভয়েস দেয় না, আর এমনকি উনি কখনো ভয়েস দেওয়ার চিন্তা ভাবনা ছিল। তবে আজকে উনি আমার খাতিরে হয়তো বা দিতেছে ভয়েসটা। তো আপনারা সবাই মিলে ওনার ভয়েসটা শুনবেন। আর উনি কি বলতে চাচ্ছে সেই কথাটাও আপনারা শুনে নেবেন। তবে এত পরিমাণ ভাঙাচোরা রাস্তা, তখন দেখতে পেলাম যে সত্যি গ্রামের যে আঞ্চলিকভাবে যে চলাটা যে কষ্টটা সেটা আসলে খুব কষ্টকর। আমি এটা নিজে ফিল করলাম, কারণ নিজে আস্তে এই জিনিসটা ফিল করতে পেলাম। আসলে গ্রামের মানুষের চলাচলতে, গ্রামের মানুষের আতিথেয়তা, এত পরিমাণ ওদের আতিথেয়তা, সত্যি ওনাদের আতিথেয়তা দেখে আমি খুব খুশি আর আমি খুব মুক্ত হয়েছি। তবে দেলোয়ার ভাইয়ের মা এই পাগাদা কি করলো, আবার পিঠে বানাইছে আমাদের জন্য। পিঠে, পুলি পিঠে, দই পিঠে, এমনকি আপনার অনেক ধরনের বিভিন্ন ধরনের পিঠে বানালো। তবে পিঠেগুলি খেতে খুবই স্বাদ লাগলো, সুস্বাদু। সবই তো অরিজিনাল জিনিস, গ্রামের যত সব অরিজিনাল জিনিসপত্র দিয়ে বানালো। তো আমি খেয়ে আমার খুবই ভাল লাগতেছে। তবে আজকে আমি দেলোয়ার ভাইয়ের কাছ থেকে এই ঘটনাটা নিব বলে নিয়ত করে আমি নারায়ণগঞ্জ থেকে কষ্ট করে এই জায়গা পর্যন্ত আসলাম আমার স্টুডিও থুয়ে। তো আজকে আমি দেলোয়ার ভাইয়ের কাছ থেকে ঘটনা না নিয়ে যাবো না। তবে ওনার মার আপ্যায়নটা খুব ভালো ছিল। দেশি হাঁস সব করলে, দেশি হাঁসের গোস্ত খেলাম, খুবই ভালো লাগলো। কষা করে রান্না। তবে গ্রামও না আসলে আমি হয়তো গ্রামের যে অরিজিনাল যে জিনিসপত্রগুলি, সেই জিনিসটি হয়তো আমার মনে হয় খাওয়ার সৌভাগ্য কখনো হতো না। তবে সব আপনাদের ইচ্ছা আর আপনাদের ভালোবাসা, কারণ আপনারা ছিলেন বলেই আমি এই গ্রামে এসে খেতে পারলাম এত সুন্দর সুস্বাদু খাবার। তবে আপনাদেরকেও জানাচ্ছি আমার তরফ থেকে ভালোবাসা, আর আপনারা আমার পাশে থাকেন। আজকে খুবই এটি স্পেশাল এপিসোড। 2017 সালে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকেন, আর বিশেষ করে আমাকে সবাই মিলে ভালোবাসা দেন। এতটুকুই আমি চাইবো, আমি আর কিছুই চাই না। তবে আজকে আপনাদেরকে অন্য 10 দিন যে ঘটনাগুলি শোনায় তার থেকে একদম বিতর্ক। আপনারা হয়তো রাসেলের ঘটনা শুনছেন, আফরানের ঘটনা শুনছেন, বাদশা ভাইয়ের ঘটনা অনেক সময় বলছি। তবে আজকে বাদশা ভাই একটু বিতর্ক টাইপের একটি ঘটনা আপনাদেরকে শোনাবার জন্য হাজির হয়েছি। তো আমি চলে যাব সরাসরি ওনার কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি গাইস আপনারা ভালো আছেন। তো সুতরাং আমিও ভালো আছি আপনাদের দোয়া আর এমনকি আপনাদের ভালোবাসা নিয়ে। তো আমার নাম হলো গিয়ে আমার নাম দেলোয়ার। আর আমি আজকে বাদশা ভাই চ্যানেলে ঘটনাটি দিচ্ছি, কারণ আমার খুবই একজন ফেভারিট মানুষ বাদশা ভাই। আর উনি জানি এত নরম দিলের মানুষ, সেটা হয়তো বা আমি নিজের চোখে না দেখলে হয়তো বা আমি বিশ্বাস করতে পারতাম না। সত্যি উনি খুব সুন্দর একজন নরম মনের মানুষ, নরম দিলের মানুষ। না হলে কেউ কি কখনো কষ্ট করে হেঁটে এই জায়গায় পর্যন্ত আসে ঘটনা তুলে যান? তবে উনি আসছে আমার কাছ থেকে ঘটনা তুলে নিবে বলে। তবে যদিও আমার ভুল ত্রুটি হয়তো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমি কিছুই বলবো না। তবে বাদশা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, উনিও যাতে পরবর্তীতে আপনাদের ঘটনা আপনাদের এলাকায় গিয়ে তুলতে পারে, এটাই আপনারা দোয়া করবেন। তবে আরেকটা বিষয় যে কোনো ভূত এফএমের কেউ হয়তো বা আমার ঘটনা এই কষ্টকর জায়গা আসতো না। তবে উনি আসছে আমার ঘটনা তুলতে, কারণ উনি আসলে খুব নরম দিলের মানুষ ছিলেন বলে উনি আসতে পারছে এই জায়গার ভিতরে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘটনাটি বলতেছি, কারণ আমি তো কন্টেন্ট ক্রিয়েটর না যে আমি আপনাদেরকে গুছিয়ে বলবো। তো আমি গ্রামের সাধারণ একটি চাষা বসা মানুষ। তো আমি যেরকম পাচ্ছি ঠিক তেরকম ভাবে আমি ঘটনাটি বলতেছি। তা আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ঘটনাটি বলার সময় যাতে আমার কোনো জায়গায় পেস যাতে না লাগা, দুটো লাগে আপনারা ভাইঙ্গা নেবেন। আর এমনকি আপনারা নিজেরাই আমার এই কন্টেন্টটা, আমার এই ঘটনাটি বিশ্লেষণ করে
বাদশা ভাই চ্যানেলে লাইক করে দিবেন, এমনকি সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো ফলো দেননি তাড়াতাড়ি ফলো দিয়ে দিবেন বেল আইটিতে ক্লিক করে। আর যারা ফলো দিয়েছেন তো তাদেরকে আমি মূল কথা, আমি আমার ঘটনার দিকে পুরোপুরিভাবে চলে যাচ্ছি। কারণ ঘটনাটি এত সুন্দরভাবে, না ঘটনাটি লেখছে ঠিক আছে, কিন্তু বাদশা ভাই বলতেছে অনেক সুন্দর হয়েছে। তো আমি তো আর ওনার মুখের উপরে কথা বলতে পারি না, কারণ উনি যেহেতু একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার, সেক্ষেত্রে ওনাকে মানতে হবে যে উনি সুন্দর একজন কন্টেন্ট ক্রিয়েটার। তবে আজকে আমি সরাসরি আমার ঘটনার দিকে চলে যাচ্ছি। তো সেদিন বেলা 2017 সালে, তখন আমাদের এলাকায় এখনো যেমন মোটর গাড়ি ছিল না, তখনও ছিল না। কারণ আমাদের দেশ যত উন্নত, আমাদের বাংলাদেশ যত উন্নত হোক না কেন, কিন্তু আমাদের দেশ সত্যি সত্যি এখনো নিম্ন অঞ্চলের মতনই আঞ্চলিকভাবে আছে। তবে আমাদের এলাকা থেকে যখন আমি প্রায় সময় কাজ করতে যেতাম ক্ষেত খামারেতে, তো কাজ করতে করতে আস্তে আস্তে আমার একটু টাইম লাগতো, কারণ প্রায় সময় আমি রাস্তাঘাট দিয়ে যেতে যেতে একটু পরিশ্রান্ত হতাম। কারণ আমাদের এখানে তো আর কোনো গাড়ি ঘোড়া নাই, আমাদের হেঁটে যেতেও হেঁটে আসতাম। তো প্রতিদিনকার মতো সেদিন আমি হেঁটে যেতাম আর হেঁটে আসতাম আর কি। তো এভাবে যেতে আসতে যে এটা আমার সাথে ঘটলো, আসলে এই জিনিসটা মূলত আমার সাথে না ঘটলেও পারতো। কারণ এই জিনিসটার জন্য আমি নিজেও এক্সপেক্ট করছি না। কারণ আমাদের গ্রামে একটি কবরস্থান আছে, কারণ সেই কবরস্থানে নাকি প্রায় সময় মানুষকে মাটি দেওয়া হয়। তবে আমাকেও সেখানে, আমাদের এলাকার অনেক মানুষকে সেখানে মাটি দেয়। তবে ঘটনাটি মূলত আমি যে বলছিলাম আপনাদেরকে, যে 2017 সালে ঘটেছিল আপনার এই কবরস্থানে। তো তার সাথে সেদিন মনে হয় সব মেরাসি ছিল, বা যতটুকু ধারণা যে সব মেরাসি হয়তো বা হবে, কারণ চারিদিকে মাইকের আওয়াজ ছিল। তো সবাই মেরাজই হবে। তবে মেরাজের রাত্রে যে অনেক কিছু ঘটতে পারে সেটাই আমি নিজ চোখে না দেখলে হয়তো বা আমি বিশ্বাসই করতাম না। তো আমি এভাবে গ্রামের স্কুলে টুকিটাকিভাবে, প্রাথমিক বিদ্যালয়ে টুকিটাকিভাবে আপনার একটু পড়াশোনা করছে, তাও ক্লাস 6 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করছি, এরকমই হয়তো বা হবে আর কি। তো আমি সেখান থেকে যতটুকু পড়ছি, সেখান থেকে আমি একটু একটু করে লেখাটা শিখছি। তবে বাদশার কাছে যে লেখাটা এত সুন্দর লাগছে তা আমি বুঝতে পারিনি। তো আমি সেখান থেকে পড়াশোনাটা করছি। তো আমি প্রায় সময়ের মতন আমি যখন কাজে যেতে চেয়েছিলাম আর কি, তখন প্রচণ্ড শীত ছিল। প্রচণ্ড শীত মানে অনেক শীত, মানে হাত মেললে কুয়াশার জন্য হাতই দেখা যেত না, এরকম লাগতো। হাত মেললে হাতটাই দেখা যেত না, এরকম অবস্থা ছিল তখন। আর এদিক দিয়ে কনকনে ঠান্ডা, খুবই যেন দাঁত কাঁপুনির মতন ঠান্ডা ছিল। এই ঠান্ডার ভিতরেই আমি সেদিন আপনার যখন এই আলবায় আসতেছিলাম গরু নিয়ে, তখন দেখতে পেলাম যেন আমার দুইটা গরুই যেন কিরকম একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করলো, যেন গরুটি এদিক সেদিক দৌড়াদৌড়ি করা শুরু করে দিল। তখন আমি বুঝতে পারিনি যে আসলে আমার সাথে কি ঘটছিল, আর কেন বা এই গরু দুইটা এইভাবে দৌড়াদৌড়ি করতেছিল। এসব দৌড়াদৌড়ির ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেন সেদিন এই রাত্রের, তখন মনে হয় প্রায় 12টার কাছাকাছি হবে, গরু দৌড়াদৌড়ি আমি টাইনা ছেড়ে আনতে পারি না। তখন আমি দেখতে পেলাম যে আমার গরুটি দৌড়াদৌড়ি করতেছে, তার পাশে পাশে যেন অদ্ভুত রকমের একটি ছায়া যেন আমার পিছন পিছন আসতেছিল। তো ছায়াটা মূলত যখন আমি গুরুস্থানে উঠলাম, তখন ছায়াটাকে আর আমি দেখতে পেলাম না। তবে আমার গরুটিকে নিয়ে আমি সেই ছায়াটা আমি দেখতে পেলাম। তবে ছায়াটা খুবই অদ্ভুত ছিল, আর যেন কি বলতেছিল ফিস ফিস করে। তো সেই ফিস ফিস আওয়াজটুকু আমিও শুনতে পেলাম। সেই ফিস ফিস আওয়াজটা শুনে যেন আমার খুবই কষ্ট লাগলো আর খুবই খারাপ লাগতেছিল। তো এইসব ঘটনাগুলি যখন আমার সাথে ঘটতেছিল, তখন আমি আস্তে করে চলে গেলাম আমাদের গুরুস্থানের ভিতরে। তখন গুরুস্থানে চলে যাওয়ার পরে আপনার যেন গোরস্থানে চলে যাওয়ার পরে আপনার আমার সাথে যেন আর অদ্ভুত কোনো ঘটনাই যেন ঘটতেছিল। তবে গোরস্থানের চারপাশে যেন ওনারা ঘোরাঘুরি করতেছিল, সেটা আমার চোখে পড়তেছিল। তবে এই জিনিসগুলি বলতেছিল যে তুমি গুরুস্থানতে বাড়িলে আজকে তোমার শেষ রাত।
তখন এই কথাটা বললো যে গুরুস্থানতে বারুলি আজকে আমার শেষ রাত। তখন আমি খুবই ভয় পাইতে লাগলাম যে একে বলছে যে আজকে আমি গুরুস্থানতে বারুলি শেষ রাত, মানে আমি কি করছি যে আমার আজকে শেষ রাত হবে। তখন এই সব কাহিনীগুলি যেন তখনও আমার সাথে একের পর এক ঘটতেছিল। তবে আমিও হাল ছাড়ার পারতেছিলাম না। আমি গুরুস্থান ঠায় বসেছিলাম আর আল্লাহর নাম জপতেছিলাম। সবাই জানে যে গুরুস্থান একটি পাক জিনিস এবং কি একটি পবিত্র জিনিস, তাই আমি সেখান থেকে এক চুলো লড়িনি, না লড়া বরঞ্চ আমি গুরুস্থানে বসেছিলাম। আর গরুটিকে নিয়েও আমি গুরুস্থানে বসেছিলাম। তবে গরুটি যেন কিছুটা উচ্ছৃঙ্খলভাবে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিল। আমি টেনে টেনে গুরুস্থানের ভিতরে রাখার চেষ্টা করতেছিলাম। তখন গরুটির গলায় রশি দিয়ে আমি বেঁধে দিলাম, আর বেঁধে দিয়ে আমি সেখানে বসেছিলাম যেন যা করছে আল্লাহ ভরসা, আল্লাহ আমাকে রক্ষা করার মালিক। তো এই সব কিছুর ভিতরে আমি একটা জিনিস দেখতে পেলাম, যেন আমার সাথে যেন ঘন ঘন এই জিনিসগুলো ঘটতেছিল যে আমি কিভাবে এখান থেকে বেরোবো, আমি সেই চিন্তাটাই করতেছিলাম। তখন আমি সেই চিন্তাটি করতেছিলাম। তবে এদিকটা ওরাও যেন আমাকে ছাড় দেওয়ার পারতেছিল না বলে একটি উৎসাহ ছিল। তবে যেন আমার সেই জিনিসটি যেন, সেই ভয়টা যেন সত্য হতে শুরু হলো। তবে আমি দেখতে পেলাম সেই অদ্ভুত রকমের ছায়া একটি নেই, একের অনেক ছায়া যেন গুরুস্থানের চারপাশ ঘিরে দেওয়া বসেছিল, যেন আমি বের হলেই ওরা আমাকে হত্যা করবে। তবে আমি সেই গুরুস্থানের ভিতরে থাকার কারণে আমার কোনো ক্ষতি করতে ওরা পারতেছিল না। তারপরও ওরা যেন চেষ্টা করতেছিল আসার, কিন্তু গুরুস্থানের সেই আল্লাহরই একটি কুদরতি রহমতে যেন ওরা গুরুস্থানের ভিতরে কিছুতেই ওরা যেন প্রবেশ করতে পারতেছে না। তবে এই সব কিছুস্থানের ভিতরে আমি যেন একটি পূর্ব আভাস দেখতেছিলাম। তখন আমার ভয়ে আমি আর কিছুই বলতে পারতেছিলাম না, কারণ সেই শীতের কনকনা ঠান্ডার মৃত্যু যেন আমার গরমে সমস্ত শরীর ঘেমে নিয়ে একসা কাণ্ড। তবে সেই সাথে সাথে সেখানে যেন আমার সাথে যেন আরো কিছু অদ্ভুত ধরনের কাণ্ড ঘটা শুরু হলো। তবে সেই অদ্ভুত কাণ্ডটুকু ছিল আপনার, সেখানে যেন আমাকে কেউ যেন হত্যা করার জন্য যেন উঠে পড়ে লেগেছিল বললে বোঝা যায়। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় যে আমি সেখান থেকে তো বের হতে পারছিলামই না, সাথে সাথে আমার হাত পা যেন কিছুই সার পাচ্ছিলাম না, কারণ এই ভয়ের চোটে আমার হাত পায়ের সারও যেন অসার হয়ে গেল। আর আমি উশের ভিতরেই গুরুস্থানের ভিতরে বসেছিলাম, আর আমার সমস্ত শরীর যেন ঘেমে ঘেমে বেয়ে বেয়ে পানি টপ টপ করে পড়ছিল। তবে এখানে আমার কিছুই যেন করা ছিল না। তখন দেখতে পেলাম প্রায় রাত 3:55, রাত 3:55 বেজে গেছিল অলরেডি। তবুও যেন আমার পিছ থেকে যেন ওরা কিছুতেই যাচ্ছিল না, আর সাথে সাথে যেন আমাকে যেন কিছুতানে হত্যা করার জন্য যেন ওরা উঠে পড়ে লাগলো। তো আমিও নাছোড়বান্দা ছিলাম যে আমি এখান থেকে যেভাবে হোক বেঁচে ফিরবো। তখন ঠিক কিছুক্ষণ পরেই আমি দেখতে পেলাম একটি মসজিদে আজান দিচ্ছিল, আল্লাহ আকবর আল্লাহ আকবর। তাও সে হালকা বাড়ি বাতাসে সে আজানটা আমার কানে গিয়ে পৌঁছাতেই আমি দেখলাম যে চারপাশে কোনো অদ্ভুত রকমের ছায়া ছিল না। তবে ছায়াটি যাওয়ার আগে বলে গেল যে আজকের মতো তুই বেঁচে গেলি, হা হা হা, তুই হয়তো বা আর দ্বিতীয় দিন বাঁচবি না, তবে তোর এখানেই তো সমাপ্তি আমি করে দিলাম বলে। তবে এরপর থেকে আমি আর সেই রাস্তায় কখনো যাইনি। তবে জানি না সেই রাস্তায় আজও আমি লাইট করে বাড়ি ফিরি না। তবে যাওয়া আসা চলে আমার দিনের বেলায়। তবে বাদ বাই এটা বাদশা ভাই বলবে যে আসলে উনি কি বিশ্লেষণ করতে পারল। তবে ওনার কথা শুনে যেতটুকু আমার মনে হলো যে সত্যি সত্যি ওনার সাথে এই ঘটনাটা যেন ঘটছে। তবে সেদিন শবে বরাত ছিল, একটি পবিত্র দিন ছিল, তবুও সেদিন ওনার সাথে ঘটনাটা ঘটছে। আসলে উনি খুবই একটি খারাপ জায়গা দিয়ে উনি অবস্থান করছিল, এই কারণে ওনার সাথে এই ঘটনাটা ঘটছে। না হলে ওনার সাথে এই ঘটনাটা ঘটার কোনো প্রশ্নই ওঠে না।
আর দ্বিতীয় নম্বর কথা, উনি সেদিন কোনো রকমে উনি সাহসী বলে উনি সেদিন বেঁচে গেল। অনেকেই কুকথা বলে যে গুরুস্থানে এসে সে আসে, আসলে গুরুস্থান একটি পবিত্র জায়গা, সেখানে কিছুই থাকতে নেই, কারণ সেখানে যা আছে সম্পূর্ণ ভালো জিনিস আছে। তবে উনি সেখানে যাওয়াতে উনি যেহেতু বেঁচে গেছে, তবে ওনাকে আমি একটা অ্যাডভাইস দিতেই পারি যে যদি এই ছায়াগুলি আপনাদের এই এলাকার কাঁচা রাস্তার ভিতরে থাকে, আমি নিজেও দেখলাম যে কাঁচা রাস্তাটা আসলে খুব ভয়ঙ্কর, সেই রাস্তার ভিতরে যদিও থাকে, তাহলে আমি বলবো যে সেই রাস্তা থেকে এটিকে সরানোর একটাই উপায় আছে। ভালো কোনো হুজুর কিংবা ভালো কোনো তান্ত্রিক যদি থাকে, তো অবশ্যই আপনারা সেই রাস্তা পাঠিয়ে দিবেন, তাহলে দেখা গেছে সেই জিনিসগুলো হয়তো বা আর নাও থাকতে পারে। তবে এইতটুক পর্যন্ত আমি বিশ্লেষণ দিতে পারি, যদিও আমার বিশ্লেষণটা ভুল টুটলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপাতত। আর অবশ্যই বেশি বেশি কমেন্ট বক্সে পাঠিয়ে দেবেন আপনাদের ঘটনা, যদি এরকম কোনো ঘটনা আপনাদের হাতে থাকে তাহলে অবশ্যই পাঠিয়ে দেবেন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলাটার নামও বলবেন। তো আমি এই বলে শেষ করছি। পরবর্তী এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করবেন রাত 12টার এপিসোডের জন্য। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমার বলার ছিল আর এটাই আমার জানানোর ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।